कभी सुन तो जरा जो मैं कह ना सका। मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा। दुआएं सुनो, सजाएं सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। অন্ধকার চেয়ারে বসে আছে একটি লোক, তার সামনে আরেকটা হুডি পরা লোক আসলো, মুখ ভর্তি তার ভিলেন হাসি। প্ল্যান কত দূর? অন্ধকারে বসে থাকা লোকটি জিজ্ঞেস করলো। প্ল্যান সাকসেসফুল ড্যাড। ছেলেটি বিশ্রী হাসি দিয়ে বলল, আহ, দ্যাটস লাইক মাই সন। লোকটি খটখটে হাসি দিয়ে বলল, সুগা মীরা নামক আমার জিমিনকে আঘাত করে ফেলেছে। ছেলেটা চোখ মুখ শক্ত করে বলল, আহা স্টিভ, রিল্যাক্স। সুগা আঘাত করলে জিমিন নিজে থেকে তার কাছ থেকে সরে যাবে। লোকটি বলল, আই নো দ্যাট, কিন্তু আমি ওকে ওই সুগার সাথে সহ্য করতে পারছি না। আমি ওদের ইন্টিমেট হতে দেব না। এই জন্য এতদিন ধরে ওদের বাড়িতে বিভিন্ন কিছু করে ওদের ইন্টিমেট আটকেছি। স্টিভ বলল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যা করবে সাবধানে। 9 বছরের প্ল্যান এইভাবে নষ্ট হতে দেব না। আমি তোমার একটু ভালো ভুলের জন্য। লোকটি বলল, বাট ইউ প্রমিসড মি দ্যাট ইউ আফটার ইউ সাকসেস ইউ গিভ মি জিমিন। স্টিভ বলল, আমার মনে আছে, আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আচ্ছা, ওই টমি দ্য বিচের নিউজ কি টিভিতে এসেছিল? লোকটি জিজ্ঞেস করলো। আসবে না আবার? তুমি তাকে যেভাবে মেরেছ, তাও আবার সুগার মতো রিচ লোকের পালিত কুকুর। নিউজ তো আসবেই। তাকে মেরেছি, বেশ করেছি। সে আমার 6 মাসের করা ফল নষ্ট করে দিয়েছে। আমার পথে যে আসবে তাকে আমি সরিয়ে ফেলবো। বাট বাবা, তুমি সুগাকে কেন বেছে নিলে তোমার এই কাজের জন্য? আর অন্যান্য আইডেন্টি বানিয়ে কেন বেঁচে আছো? স্টিভ জিজ্ঞেস করলো তার বাবাকে। ইট ইজ এ লং স্টোরি মাই সন। লোকটি বাঁকা হেসে বলল, আজকে আমি শুনতে চাই। তুমি আমাকে বলতে চেয়েও এতদিন বলনি। তুমি আমাকে এতদিন লুকিয়ে রেখেছো এই সব থেকে। আমি সব জানতে চাই। স্টিভ বলল, দেন লিসেন। লোকটি অন্ধকার থেকে বেরিয়ে এলো, হাতে তার ওয়াইলেট বোতল। I am the greatest and most popular person, Bob. জাপানের ল্যাবে সেদিন রাতে আগুন লাগার পর আমি সেখানে আটকে থেকে যাই। আর আমাকে মেরে ফেলতে চেয়েছিল তারা। রেখে চলে যায় সেখান থেকে তারা। আগুনের কারণে আমার অর্ধেক অংশ ঝলসে যায়। কিন্তু ওই ল্যাবে আমি আর হারবার ছাড়াও আরো একজন ছিল। তা হলো আমার জন্মপিতা জোন্স। সেদিন ল্যাবে জেমস কেমিক্যাল নিয়ে বাইরে যেতে গিয়ে আগুনে আটকে পড়েছিল। সেদিন আগুনে পুড়েছিল জেমসের লাশ। আমি সেদিন অর্ধ ঝলসে থাকা মুখ নিয়ে জাপান ত্যাগ করি। যখন আমি জাপান ছেড়ে কানাডায় চলে যাই, তখন 1 বছরের মাথায় জানতে পারি হারবার্টরাও সেখানে আছে। তার বেশি খ্যাতি অর্জন করে ফেলেছিল সেখানে। আমি তাদেরকে সেখানে কয়েক মাস ফলো করি, বিশেষ করে হারবার্টকে। তার প্রতিটা কাজ আমি অতি সূক্ষ্মভাবে খেয়াল করেছি। হঠাৎ করে একদিন শুনলাম তার বিলেতি ব্যাপারে। সে না কি লন্ডনে শিফট হয়ে যাবে। সে যখন লন্ডন চলে যায়, আমিও সেখানে চলে যাই। যখন দেখলাম 2 বছর ধরে একটা ছেলের মানসিক চিকিৎসা করছে, তখন আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে থাকলাম। ছেলেটা আর কেউ না, সুগা ছিল। সুগার বাবা একটা গোপন রাখতে চেয়েছিল যে ছেলে অসুস্থ। সুগাকে ডিপ্রেশন থেকে বের করার জন্য হারবার্ট কড়া ডোজের মেডিসিন দিত, তাতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। সুগার এরকম অবস্থায় আমার আরো একটা খেলার অংশ হয়ে গেল। সুগার সবাইকে হারিয়ে আরো ডিপ্রেশনে চলে যায়। তার বদলে কেউ নেই, শুধু আমার জন্য সেই প্ল্যানটা পয়েন্ট ছিল। হারবার্ট ছাড়া সুগা কাউকে বিশ্বাস করবে না, সেটাও আমি বুঝে গেছিলাম। তখন আমি আরেকটা চাল চাললাম। বব কথাগুলো বলল,
দেন হোয়াট হ্যাভ ইউ ডান দ্যাট? স্টিভ উৎকাই হয়ে জিজ্ঞেস করলো। হারবার্ট একদিন রাতের বেলা গাড়ি থেকে বের হয়েছিল সুগার সাথে দেখা করার জন্য। সেদিন কনস্ট্রাকশনে সারাক্ষণ ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল। হারবার্ট ড্রাইভ করে আসছিল। মাঝ রাস্তাতে দেখে একজন হুডি পরে লোক দাঁড়িয়ে আছে। ও গাড়িতে বসে বসে জিজ্ঞেস করছে, কে আপনি? উত্তর যখন পাচ্ছে না তখন গাড়ি থেকে নেমে আসলো। যখন আমাকে সামনে দেখলো তখন সে জিজ্ঞেস করলো, এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তামাশা করার কোনো দরকার নেই, সরুন আমার সামনে থেকে। আমি যখন আমার মুখটা দেখালাম তখন হারবার্ট স্মিথ এর চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল। বাপ তুমি? মিথ জিজ্ঞেস করার সাথে সাথে আমি ইঞ্জেকশন তার ঘাড়ে পুশ করে দিই, তাতে সে অজ্ঞান হয়ে গেছিল। সেদিন আমি মিথের ফোন থেকে সুগারকে একটা মেসেজ করে দিই যে কিছুদিন পর আমি আসবো, আমার কিছু সমস্যার জন্য আমি লন্ডন ত্যাগ করেছি, 1 মাস পরে আমি ফিরে আসবো। সেই দিন আমি মিথকে নিয়ে চলে আসি আমার গোডাউনে, তাকে সেখানে বন্দি করে রাখি। তারপর আমার আসল কাজ শুরু করি, বাপ থেকে নিজেকে স্মিথে ট্রান্সফার করি। সার্জারি করে আমি হুবহু মিথে রূপান্তরিত হই। তারপর নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তন করে 1 মাস পর লন্ডন ব্যাক করি। লন্ডনে ফিরে আমি সবার প্রথম সুগার সাথে দেখা করি। সুগার সাথে দেখা করার পর আমি নেক্সট স্টেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তা হলো সুগার মাইন্ড কন্ট্রোল করা। আমার এক্সপেরিমেন্টের জন্য এমন কাউকে দরকার ছিল যে কিনা মানসিকভাবে বিপর্যস্ত থাকবে। আর সুগাও তাই ছিল, যদিও তখন মিথের মেডিসিনের কারণে সুগা কিছুটা সুস্থ ছিল আর আমার মেডিসিন তৈরি করাও ছিল। তাই কিছুদিনের মধ্যে সেটা আমি সুগার শরীরে প্রবেশ করাই। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সুগার শরীরে কেমন ঝাঁঝা করে উঠলো। 2-3 দিন বেহুশ হয়ে থাকলো। তার এই 2-3 দিন বেহুশ থাকার সুযোগটাও আমি নিলাম। সে বেহুশ থাকা অবস্থায় তার সাথে মাইন্ড কন্ট্রাক্ট করতাম। তাহলে স্বপ্নের সেই নারী, সে তার প্রতি দুর্বল হয়ে গেছিল। ধীরে ধীরে সে হিংস্র হয়ে উঠেছিল। কোনো আওয়াজ সহ্য করতে পারতো না। কোনো অন্য মেয়ে তার কাছে গেলে তার মাথায় রক্ত উঠে যেত। কেউ তার ওপর অ্যাটাক করলে তাকে বিশ্রীভাবে শেষ করত। তারপর থেকে তাকে আমি পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসি। আমার তৈরি ওষুধের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়। এই বব কোনোদিন হেরে যেতে পারে না, আর এই বব বেঁচে আছে এটা কেউ কোনোদিন জানতেও পারবে না। সারা জীবন রহস্যই থেকে যাবে। তারপর বব খটখট করে হাসতে লাগলো। আমার ভাইয়ের খুনের বদলা আমি মিন ইয়ংয়ের সুগার কাছ থেকে নেবই, স্টিভ বলল। হিস, দেওয়ালেও কান আছে, এটাকে রহস্যই থাকতে দাও, বাবু উত্তর দিল। স্টিভ রাগে কচকচ করতে করতে চলে গেল বাইরে। বব চেয়ারে বসে নিজের পায়ের উপর পা তুলল। সুগার ওপর এক্সপেরিমেন্ট করে আমার কার্য হাসিল করব, আর সুগার সমস্ত কিছু আমার হাতের মুঠোয় করে নেব। তার মাইন্ড কন্ট্রোল আমার হাতে। সে তার মীরাকেও ভুলে যাবে। এক ঢিলে 2 পাখি। বব উচ্চ স্বরে হাসতে লাগলো। জিমিন শুয়ে আছে। সুগা ধীর পায়ে জিমিনের দিকে একটু একটু করে এগিয়ে আসছে। জিমিনের কাছে আসার পর জিমিনের বেডে একটু জায়গা করে নিয়ে সেখানে শুয়ে পড়ল। সে সুগার বাইরে চলে এসেছে, কেউ যেন তাদের বিরক্ত না করে। সুগার কাছে পানির মতো সবকিছু পরিষ্কার। তার মাথায় অন্য খেলা চলছে। সে খেলার মারাত্মকভাবে সবকিছু শেষ হবে। তার প্রথম কাজ হলো মিথকে বেঁচে আছে কিনা তা খোঁজা। আমি দুনিয়াতে আমার অস্তিত্ব ভুলে যাব, কিন্তু আমার অস্তিত্ব মীরা, তাকে আমি ভুলবো না। তোমাকে ভুলবার ক্ষমতা এই সামান্য ওষুধেরও নেই। তুমি সুগার চান মীরা, যে তোমাকে আমার মস্তিষ্ক থেকে মোছার জন্য ব্যবহার করতে চাই, তাকে আমি ভুলিয়ে দেব সে কার সাথে পাঙ্গা নিতে এসেছে। টাইম উইল শো ইউ এভরিথিং মীরা, প্লিজ ইউ ডু নট স্ট্রে অ্যাওয়ে ফ্রম মি। সুগা বিড়বিড় করে কথাগুলো বলল। সুগা জিমিনের সাথে শুয়ে পড়ল। জিমিনের গলাতে সুগার গরম নিঃশ্বাস পড়ছে। তাদের আজকের রাতটা এখানেই থাকতে হবে।
মাঝরাতে জিমিনের ঘুম ভাঙলো। পিটপিট চোখে দেখছে সে কোথায় আছে। নিজের উপর ভারী কিছু অনুভব করছে সে। বুঝলো তার উপর সুগা আছে। সুগাকে দেখে তার চোখ দিয়ে পানি পড়তে থাকলো। নিজের অজান্তে এই মানুষটার উপর এত মায়া জন্মে গেছে। এখন যদি উনি সুস্থ হয়ে তাকে ভুলে যায় আর সে নিঃশ্বাস নিতে পারবে না। জিমিন তার হাত সুগার কোমরে দিল। নিজে থেকে চোখ ভর্তি জল নিয়ে সুগার কপালে চুমু খেলো। মাথার চুলগুলোতে ফু দিয়ে হালকা উড়িয়ে দিল। সে সুগার সাথে বাকিটা জীবন থাকতে চায়। জিমিন আস্তে আস্তে চোখ বুঝলো, হয়তো নতুন সকালের অপেক্ষায়। বেশ কয়েকদিন পর জিমিন পুরোপুরি সুস্থ। সুগা তাকে পরের দিন বাড়ি নিয়ে চলে এসেছিল। এই কয়েকদিন সুগা জিমিনকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করেনি। উল্টো অফিসের কাজগুলো বাড়ি নিয়ে চলে এসেছে। সপ্তাহ পর আজ জাঙ্কুক আর তের বিয়ে হলো। জাঙ্কুক এক প্রকার উঠে পড়ে লেগেছিল তেকে বিয়ে করার জন্য। জাঙ্কুক তের সাথে বিয়ে করার পরে তে বাসর ঘরে বসে আছে, অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। বুকটা কেমন ধুকপুক করছে তার। কি হবে ওর এটা ভেবে সে পাগল হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক আসলো ঘরে। দরজার আওয়াজে তের ধ্যান ভাঙলো। চোখ মিলে তাকালো সেই দিকে। উঠে এসে সালাম করলো। চল তোকে বাবুর মা বানিয়ে দেওয়ার প্ল্যান করি। জাঙ্কুক কথা বলে তেকে কোলে নিয়ে দরজা লক করে বাবু ডাক শোনার কাছে লেগে গেল। ইদানিং রাতের বেলা সুগা কোথাও যায়। জিমিন মাঝরাতে উঠে সুগাকে পাশে পায় না। সে যখন তার ঘরে আসে তখন জিমিন ঘুমানোর ভান করে থাকে। আজও সুগা বাইরে গেছে। জিমিন এই সময়টারই অপেক্ষায় আছে, কারণ আজ সে তার পিছনে যাবে। সুগা গার্ডেনের এক কোণের দিকে ঘরে ঢুকলো। জিমিনও পা টিপে টিপে সেদিকেই গেল। ভিতরে জিমিন যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চোখটা বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। সুগা জিমিনের অস্ফুট স্বরে ডাকলো। জিমিনের ডাকের আওয়াজে সুগা পিছনে তাকালো। জিমিনকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জিমিনকে এখানে দেখে তার মাথায় আগুনটা দাপ করে উঠল। সে তার হাতে থাকা হকি স্টিকটাকে জোরে মাটিতে ফেলে দিল। সুগার ধপধপ পা ফেলে জিমিনের দিকে এগিয়ে আসলো। তার মেজাজ এখন চরম খারাপ। একে তো ঠিক মতো মারতে পারলো না, এই জন্য আবার জিমিনের উপস্থিত সব মিলিয়ে শরীরের ভেতরে রাগগুলো টকবক করছে। ইচ্ছে করছে দুনিয়ার সব লোককে শেষ করে দিতে। তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমি বারণ করিনি যে আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না? তাহলে এখানে কেন এসেছো? সুগার চিৎকার শুনে জিমিন ভয়ে পেয়ে যায়। আপনি ডাক্তার মিতকে মারছেন কেন? জিমিন ভয় ভয়ে জিজ্ঞেস করলো। ড্যাম ইট, কেন মারছে শুনতে চাও? ঠিক আছে শোনো, তোমার সাথে আমি যতবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছি ততবার কোনো না কোনো ভাবে বাধা দিয়েছে। এই মিথ আর তার ছেলে মিলে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। আমি কি করে সহ্য করতে পারি সেটা, তাই ওদেরকে তো মরতেই হবে, সেটাও আমার হাতে। জিমিন ঠিক নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মানুষ ঠিক কতটা নির্মম পর্যায়ে গেলে এমন কাজ করে। তাদের আপনি কোথায় পেলেন? জিমিন জিজ্ঞেস করলো। সেদিন তোমাকে হসপিটালে অ্যাডমিট করার পর আমি মাইক্রোফোনটা ল্যাবে পাঠিয়েছিলাম। তারপর খোঁজ চালাচ্ছিলাম যে এটার মধ্যে ঠিক কি আছে। অতি চালাকের গলায় দড়ি বলে একটা কথা আছে না? তারাও ঠিক চালাকি করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। তাহলে মাইক্রোফোনে তাদের অজান্তেই লোকেশন সেট হয়ে গেছে। আমি 2 দিন পর যখন মিতকে ডাকি, মিত বলে এই যে আমার শরীর খারাপ করছে, মেডিসিনটা না নেওয়ার জন্য। উনি কথাটা শুনে খুশিতে ডকমক করে দ্রুত মেডিসিন নিয়ে আমার কাছে চলে এসেছিল। উনি যেখানে যায় তার পিছনে আমি আমার লোক ঠিক করেছিলাম। 4 দিনের মাথায় দেখি হুটি পড়ে মেয়ের কোথাও যেন যাচ্ছে। আমার লোক ফোন দেওয়ায় আমিও ছদ্মবেশে ওনার পিছন ধরি। লন্ডনের শেষ সীমান্তে ওনার গাড়ি থামাই।
উনি একটা ছোট্ট খুপড়ির মতো ঘরে গেল। ভিতরে গিয়ে আমি যা দেখি তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। দুইটা মিট একসাথে একটা চেয়ারে বাঁধা অবস্থায় আর একজন তার সামনে দাঁড়িয়ে আছে। আবার এখানে কেন এসেছো? তোমার সুখ দেখতে। তুমি কখনোই সফল হতে পারবে না বব। লেটস সি। কিছুক্ষণ পরে আরো একজন এলো, সেও হুডি পরে আছে। দেয়ার ইউ মাই বয়, মিথ বলল। তোর এই সুগাকে তো মরতেই হবে, স্টিভ বলল। চিনতে পারছো তাকে? এটা জেমসের সন্তান, স্টিভ। সেদিন ল্যাবে আমি নয়, জেমস মারা গেছিল। তাদের সন্তানগুলোকে আমি নিয়েছি। আমি যা বলবো তারা তাই করবে। ড্যাড চলো, এই বেজান শরীরের সাথে কথা বলে কি হবে? স্টিভ মিথকে নিয়ে বেরিয়ে গেল। সুগা এতক্ষণ সব শুনছিল। রাগে তার মাথা ফেটে যাচ্ছিল। এক প্রকার তার লোকের ফোন দিয়ে বলল তাদের উঠিয়ে নিতে। ওরা বেরিয়ে যাওয়ার পর সুগা মিতের কাছে গেল। সুগাকে দেখে বেশ অবাক হয়েছে উনি। সুগা তাকে দেখে অবাক হয়েছে, তেমনি সুগা তাকে তার স্ত্রীর কাছে নিয়ে গেল। তার স্ত্রী এতদিন পর স্বামীকে দেখতে পেয়ে চোখে জল ফেলে দিল। সুগা তাকে সমস্ত কথা খুলে বলল। মিথের ট্রিটমেন্টের জন্য সুগা তাদেরকে লন্ডন ত্যাগ করতে বলল। এদিকে সুগার লোক বব আর স্টিভকে উঠিয়ে নিয়ে গেছে। সুগাকে দেখে তারা ভূত দেখানোর মতো চমকে উঠে স্টিভের দাঁত মুখ খিচে উঠছে তাকে দেখে। সাপের লেজে পা দিয়েছ, তো ছবল তো খেতেই হবে। সুগা কথাটা বলে হাতে থাকা হকি স্টিক নিয়ে মারা শুরু করলো। স্টিভের পুরুষাঙ্গের ওপর বেশি মেরেছে সুগা, কারণ ও তার মীরার সাথে নজর দিয়েছে। এইভাবে সেই দিনের পর থেকে সুগা রাতে এসে তাদের মারে। জিমিন সব শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। চোখ দিয়ে পানি পড়ছে তার। সুগা তার কাছে এসে চোখের জল মুছে দিল। তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের কাউকে আমি আস্ত রাখবো না। জিমিন অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে। তুমি আমার জান মীরা, তোমাকে ভোলা কখনোই সম্ভব না। জীবনের প্রতিটা সময় তোমাকে প্রয়োজন আমার। সুগা কথাটা বলে জিমিনের কপালে চুমু দিল। 2 মাস পরে ডাক্তারের আন্ডারে থেকে অনেকটাই সুস্থ সুগা, তবে দুর্বল হয়ে গেছে ভুল মেডিসিনের কারণে। কিন্তু এই কয়েকদিন জিমিন সুগাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করেনি। সুগাকে মীরাকে ভুল দিন উনি আগের থেকেও বেশি মীরাকে চেয়ে ফেলেছে। উঠতে বসতে সবসময় তার মীরাকে দরকার, প্রতি মুহূর্তে। বব আর স্টিভকে পুলিশের কাছে জমা দিয়েছে সুগা। জিমিন সুগাকে বলেছে কোনো উল্টো পাল্টা কাজের সাথে যুক্ত না হতে। সুগা বব আর স্টিভে এত মেরেছে যার ফলে 6 মাস তারা হসপিটালে থাকবে। বিশেষ করে স্টিভের অবস্থা খারাপ, তার পুরুষাঙ্গের 12টা বাজিয়ে দিয়েছে সুগা। কোনো একদিন সকালবেলা জিমিন ঘুম থেকে উঠে চোখের সামনে থাকা মানুষটাকে দেখে অবাক হয়ে গেছে। চোখ ভর্তি জল তার। বাবা তুমি? জিমিন বলল। যে মুচকি হেসে মেয়েকে জড়িয়ে ধরল। তোর পাগল জামাই নিয়ে এসেছে আমাকে। তুই কি ভাবছিস আমি তোর খোঁজ নেব না এতদিন? তুই যাওয়ার পর ওই আমায় খোঁজ দিত, বাজার করে দিত। সুগা একেবারে আমাকে নিয়ে এসেছে। আমি আসতে চাইনি, জোর করে নিয়ে এসেছে, যে বলল। আপনি আসতে না আসতেই আমার মীরাকে কাঁদালেন তো? আপনাকে কিন্তু আমি ছাড়ছি না, ঠিক আছে? ছাড়বো না কিন্তু। সুগার কথা শুনে বাবা মেয়ে দুজনে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস ছেয়ে আছে ঘর। পুরো ঘরে কাঠগোলাপে সুগন্ধ ভরপুর। আজকে সুগা আর জিমিনের মিলন রাত। জিমিনের দিকে এক পা করে এগোচ্ছে। এক সময় জিমিনের পিঠ দেওয়ালের সাথে মিশে গেল। সুগা জিমিনের সামনে হাঁটু করে বসলো। জিমিনের আজকে কালো শাড়ি পরেছে। জিমিনের পকেটের ওপরে একটা পেটির উপরে থেকে আঁচল সরিয়ে সুগা জিমিনের উদাম পেটের উপরে চুমু খেতে লাগলো। জিমিন এসে চোখ বন্ধ করে সুগার মাঝে নিজেকে বিলীন করে দিচ্ছে।
তুমি কাঠ গোলাপের মতো পবিত্র মীরা, আজ থেকে তোমার আত্মাও আমার। তারপর তারা অন্য জগতে পা দিল, যেখানে শুধু খুশি থাকবে, সুখ থাকবে, আর তাদের ভালোবাসা মেশানো একটা পবিত্র সম্পর্ক থাকবে। তো ফাইনালি এই গল্পটা শেষ হলো। জানি লাস্টের পার্টটা কেমন গুলিয়ে গেছে, আমি নিজেও বুঝিনি লেখিকা কি বোঝাতে চেয়েছে, আমার নিজেরও মাথা গুলিয়ে গেছে। সো আই থিঙ্ক তোমাদের হয়তো গুলিয়ে যাবে, বাট অ্যাডজাস্ট করে নিও। তোমরা যেহেতু আমাকে ভালোবাসো, আমি জানি তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এই গল্পটা শেষ হলো। যাই হোক, তোমরা গল্পটা দেখে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে। তোমরা করছো না এগুলো, আমার তাই মনটা ভেঙে যাচ্ছে। সেই কাজগুলো তোমরা করো, আর নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করো।